নমস্কার, সাঁঝবেলায় কবিতায় কথালাপ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমোর একেবারে নতুন শো সাঁঝবেলায় কবিতায় কথালাপ, সঙ্গে সায়ন্তনী, আমি রয়েছি আপনাদের সাথে। আর অবশ্যই রয়েছেন দেবাশিস দা, দেবাশিস সাহা কিবোর্ডে, আবহ রচনায়। আজকে আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি দিদিকে, বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমার দিদি বর্ণালী সরকার। তোমাকে অনেক অনেক স্বাগত জানাই দিদি আমাদের স্টুডিওতে। আমারও খুব ভালো লাগছে এসে, কি সুন্দর স্টুডিওটা করেছো। এর আগেও এসেছি অনুষ্ঠানে, কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর বিশেষ করে তোমাকে আর দেবাশিসকে পেয়ে আরোই ভালো লাগছে। একেবারে তোমাকে যে একদিনের নোটিসে আমি এনে ফেলতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। আজকে আমরা দিদির কবিতা দিয়েই অনুষ্ঠানটা শুরু করব। একেবারে শুনে নি দিদি প্রথমে একটা কবিতা, তারপর আড্ডায় ফিরবো। আমরা রবীন্দ্রনাথেই থাকি আজকে। চলো, আজকে একেবারেই আমাদের পর্বটা রবীন্দ্রনাথকে ঘিরেই থাকবে। সামনেই 22শে শ্রাবণ, একেবারে একটা রবীন্দ্রনাথের একটা পুরো চলছে আর কি। সময়টাই যেন রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথ ছাড়া বলতে ইচ্ছেও করে না। ঠিক বলেছো, একদম। তাহলে আমরা প্রথম কবিতায় চলে যাই। ব্রাহ্মণ। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ। মস্তকে সমিদ ভার করি আহরণ বনান্তর হতে, ফিরাই এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোমধেনুগণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি। নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেনকালে অর্ঘ্য বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণতলে তরুণ বালক। বন্দি ফলফুল দলে ঋষির চরণপদ্ম নমি ভক্তি ভরে, কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী, আসিয়াছে দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী, সত্যকাম নাম মোর। শুনি স্মিত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে। কুশল হোক সৌম্য, গোত্র কি তোমার বৎস? শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব কল্য কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিধি দিয়া। পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী, বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা পুত্র পথ চাহি। হেরি তারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল। শুধাইলা সত্যকাম, কহক জননী মোর পিতার কি নাম, কি বংশে জনম? গিয়াছেন দীক্ষাতরে গৌতমের কাছে, গুরু কহিলেন মোরে বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতো কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে
বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত। যত তাপস বালক সুশীল সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্যচ্ছটা, প্রাতস্নাত স্নিগ্ধচ্ছবি আর্দ্রসিক্ত জটা, শুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বলকায়, বসেছে বেষ্টন করে বৃদ্ধ বটচ্ছায় গুরু গৌতমেরে। বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জন গীতি জলকলতান, তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর, শান্ত সামগীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম, মেলিয়া উদার আখি রহিলা নীরবে। আচার্য আশিস করি শুধাইলা তবে, কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন? তুলসীর কহিলা বালক, ভগবান নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিন তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো। কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মিলি বালকেরে করিয়া লিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুল জাত। খুব সুন্দর লাগলো শুনতে দিদি, খুব ভালো লাগছে আজকের এই পর্বটি। আশা করি আপনারা সকলে খুব উপভোগ করবেন আজকের পর্ব। আমি একটু দিদির কাছেই ফিরে যাই। বর্ণালী দি, তোমার যে এই কবিতার প্রতি যে ভালোবাসা, তুমি তো দীর্ঘদিন ধরেই আবৃত্তি নিয়ে কাজ করছো বা কবিতা নিয়ে কাজ করছো, এটা কি একেবারেই ছোটবেলা থেকে? হ্যাঁ গো, খুব ছোটবেলা থেকে আমি কবিতার সাথে থাকি, কবিতাকে ভালোবাসি। মানে খুব ছোট, মানে কি বলবো, আমি বাচ্চাদের যেমন গান শুনে ঘুম পাড়ানো হয় গান গেয়ে, আমার মা আমাকে ওই সঞ্চয়িতা থেকে কবিতা পড়ে ঘুম পাড়াতেন। আচ্ছা, সেই বয়স থেকে আমি কবিতাকে নিয়ে থাকি। তারপরে আস্তে আস্তে একটা সময় পর্যন্ত খুবই কবিতার সাথে ছিলাম, অনেক ধরো কম্পিটিশানে গেছি, প্রাইজ পেয়েছি এরকম। কিন্তু মাঝখানে কিছুদিন একটু বিরতি গেছিলো, তারপরে আবার কবিতাকে নিয়ে আছি। আর তুমি নিশ্চয়ই জানো সায়ন্তনী যে আমাদের একটা কবিতা নিয়ে একটা বিরাট কাজ আছে। আমার হাজব্যান্ড ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার আমরা একটা করেছিলাম সমগ্র রবীন্দ্রনাথের কবিতা নিয়ে, রবীন্দ্র কবিতা আর্কাইভ। তাতে প্রায় ৩৫০০ কবিতা, ৩১০ জন শিল্পী এখানে রিসাইট করেছিলেন। তো সেটা একটা বিরাট কাজ, অসম্ভব ভালো কাজ। এবং শুধু তো কবিতা নয়, গানেও তো একটা বিশাল কাজ মানে 2006 বেরিয়েছিল সারেগামা থেকে গীতবিতান আর্কাইভ, তাতেও অনেক শিল্পীদের গান ছিল। এবং সেটা একটা পার্ট 2 বেরোলো 2011-তে, প্রায় 5,500 গান। তো তারপরে শুধু তাই না, এরপরে তো নানান রকম কাজ আছে, যেটা এখনও কাজ চলছে। এবং তার আগে যেটা একটু হলো রবীন্দ্র গানের অন্তরালে বইয়ের থেকে গান শোনা এবং গানের গল্প পড়া। হ্যাঁ, তো এই কাজ চলতেই থাকে। এখনও আরও একটা কাজ প্রজেক্টে আমরা আছি। তো সেটা নতুন প্রজেক্ট একটা দাদার এসেছে একদম, যেটা কিনা ভীষণ ইউনিক। হ্যাঁ, তার সাথে তুমিও থাকছো আমাদের এই প্রজেক্টে। একদম। হ্যাঁ, তো সবসময় কাজ চলছে, কিছু না কিছু করছি। তারপর আমি দেখো নিজে কবিতা ভালোবাসি, কবিতা নিয়ে মানে আমার কবিতা যাপন চলে রোজই। কবিতা শেখাই, কবিতা পড়ি, কবিতা বলি, আবৃত্তি। আর যেহেতু কবিতাটা কি বলো তো, যেহেতু এর কোনো স্বরলিপি নেই, তোমাদের গানে যেমন সুবিধা আছে, গানে একটা স্বরলিপি আছে, তার একটা মিউজিক আছে, কিন্তু আমাদের কবিতার সাথে তো সেরমভাবে আসাজ কিছু নেই, কোনো স্বরলিপি নেই। এটাকে বোধ থেকে বলা, কবিতাটাকে পড়ে তার মানেটা বুঝি, এবং যে ছবিটা আমি নিজে দেখি সেই ছবিটা আমি চেষ্টা করি যারা দর্শক বা শ্রোতা
তাদেরকে সেই ছবিটা দেখানো, আমি যে নিজের ছবিটা দেখছি সেটা যাতে গলা দিয়ে সেই ছবিটা আমি দেখাতে পারি তাদেরকে, কারণ আমার কিন্তু কোনো সাপোর্ট নেই না, এটা তো কণ্ঠের মাধুর্যের উপর নির্ভরশীল। এবং দেখো এই যে মিউজিক যেটা আমরা বলি, যেটা আবহ, যেটা আজকে দেবাশিস দিচ্ছে, সেটা কি আমার এই কবিতার যে একটা সাপোর্ট, মানে ইনডিরেক্ট একটা সাপোর্ট, জিনিসটাকে একটু এনহ্যান্স করা, যে মুডগুলোকে ধরা, একেবারে মানে সেটাই আবহটা কিন্তু কবিতার ক্ষেত্রে খুব আমার মনে হয় গুরুত্ব রাখে, ভীষণ গুরুত্ব রাখে। এবং আবহ যদি খারাপ হয় কবিতাটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তার থেকে আবহ যদি ভালো কেউ না দিতে পারে, আমি বলবো খালি গলায় কবিতা বলা। ঠিক ঠিক, একদম খালি গলায় কবিতা বলুন, যাকে তাকে দিয়ে আবহটা না দেওয়াই ভালো। হ্যাঁ, কারণ যিনি বোঝেন না আসলে কথাগুলো আসলে ভীষণ করে বোঝার দরকার আছে, যে কোন জায়গায় কোন অনুভূতিটা কাজ করছে আর কেমন সেখানে সুর যেতে পারে, সেই বোধ একজন সিনিয়র মিউজিশিয়ান ছাড়া এবং যারা কবিতা নিয়ে কাজ করে, যেমন দেবাশিস তো আগে আমার একচেটিয়া মনে আছে, দেবাশিস আমার প্রচুর অনুষ্ঠানে দেবাশিস বাজিয়েছে আবৃত্তি। হ্যাঁ, আমার বাড়িতেও এসছে, রিহার্সাল হয়েছে। হ্যাঁ, মানে কিছু কিছু আছেন যারা কবিতার সাথে বাজান বলে তাদের একটা অটোমেটিক না বোধ তৈরি হয়ে যায়। একদম একদমই। আর গান আর কবিতা সুরের শুধু পার্থক্যটুকু রয়েছে, একদম। গান আর কবিতা এত বেশি লিঙ্ক পরস্পরের সঙ্গে, যিনি গান জানেন তিনি কিন্তু কবিতাও ভালোবাসেন নিজেকে দিয়ে মনে হয় একদম। এবং কিছু কিছু রবীন্দ্রনাথের তো কত গান কবিতায় রূপান্তরিত হয়েছে এবং কত গান কবিতা গানে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, একটু হয়তো পাল্টে গেছে কথাগুলো, কিন্তু একই গান একই কবিতা, মানে গানও হচ্ছে, সেটা আমরা আবৃত্তিও করছি। এটা তুমিও ভালো জানো, আমিও ভালো জানি। হ্যাঁ, যে এরকম অনেক আছে। আজকেও আমি হয়তো একটা শোনাবো তোমাদেরকে, গান থেকে কবিতা। আর আজকে মনে হয় বাইরে বৃষ্টি পড়ছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন যদি আমরা একটু বর্ষার কবিতাতে যাই ভালো লাগবে। আর দেখো, বর্ষা মানে কিন্তু একটা প্রেম, বর্ষায় প্রেম একদম জমজমা যাকে বলে। তো সেরকম যদি আমরা একটু বর্ষা, প্রেম এইসবে থাকি তো খুব ভালো লাগবে। চলো একটা বর্ষার কবিতা শুনি। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘে জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাসি মানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখি কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের ওপরে দৌড়াতে সে না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। মনে পড়ে সুরানি দুরানির কথা,
মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো, বাইরে কেবল জলের শব্দ, ছুপ ছুপ ছুপ। দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা, শিব ঠাকুরের বিয়ে হলো কবেকার সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজে বিজুলি দিচ্ছিল কি হানা। 3 কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে, কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান। কি যে অপূর্ব করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেন একটা পুরো ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠল। একটা, তুমি একদম ঠিক বলেছো, একেবারে সন্ধে হবে এমন সময় আমরা কত সময় তো জানলার ধারে বসে এমন বৃষ্টি দেখি। আর বৃষ্টি দেখতে দেখতে কিন্তু প্রত্যেকের আমাদের ছেলেবেলার কথা মনে পড়ে। আমার খুব মনে পড়ে যে নৌকো, তখন কাগজের নৌকো তৈরি করে আমরা কিন্তু ভাসাতাম। তো এবং এমন একটা সুন্দর সময় সে পড়তে হতো না, বৃষ্টি হলে যেন একটা উৎসব মনে হতো। হ্যাঁ, তো সেই কথাগুলো কিন্তু এই কবিতার সঙ্গে খুব যুক্ত পুরোটাই। যখন বর্ণালীদি কবিতাটা বলছিল তখন আমি কিন্তু সেই কথাগুলো ভেবে চলেছিলাম। আপনাদেরও নিশ্চয়ই তেমন করেই ছেলেবেলার কথা মনে পড়বে। আর বৃষ্টি ভালোবাসে না কে বলুন তো? সকলে ভালোবাসে, যতক্ষণ না ভিজতে হচ্ছে। যাই হোক, ছোটবেলায় ভিজতেও ভালো লাগতো। হ্যাঁ, ছোটবেলায় কেন, আমি বড়বেলায়ও ভিজি। হ্যাঁ, কিন্তু এখন একটু ভয় পাই, গলার সমস্যা। আমার হয়, কিন্তু তাও আমি ভিজি আর কি, খুব ভালো লাগে আসলে। ভীষণ মজা পাই। এমন একটা সৃষ্টি যে, আর ঘরে বসে বৃষ্টি দেখার মজা তো মজা একেবারেই আলাদা। যাই হোক, যাব আবার দিদির কাছে। তোমার যে নতুন যে কাজগুলো, দিদি তুমি কবিতা নিয়ে কি কি ভাবছো? আর দাদার তো একটা খুব, পূর্ণেন্দুদার একটা ভীষণ ভালো কাজ হচ্ছে, আমরা সকলে দেখতে পাচ্ছি। দাদা পার্সোনালিও আমাকে পাঠিয়েছে, স্মার্ট অ্যালবাম একটা করেছে। তো যেটার মধ্যে ধরো আমাদের আগে কি হতো, আমরা ডিভিডি সিডি, তারও আগে ছিল ক্যাসেট। হ্যাঁ, আমরা ক্যাসেট প্লেয়ারে শুনতাম। তারপরে সিডি প্লেয়ার আসলো, সিডি প্লেয়ারে আমাদের গানে তোমরা গান, আমরা কবিতা সিডি তৈরি করতাম, করে সবাইকে দিতাম বা সিডি প্লেয়ারে বাজিয়ে শুনতাম। তারপরে আসলো ডিভিডি প্লেয়ারে। কিন্তু কি বলতো, আস্তে আস্তে এই যে জিনিসগুলো সব আস্তে আস্তে উঠে গেল। এখন আমাদের না আছে কোনো সিডি প্লেয়ার, না আছে কোনো ডিভিডি প্লেয়ার। এখন ইচ্ছে করলেও একটা যে সিডি শুনবো, সিডিগুলো সমস্ত ডাম্প হয়ে পড়ে আছে। হ্যাঁ, কিছুই শোনার, এখন ইউটিউব ভরসা আমাদের। এবং ইউটিউবে যেটা হয়, ধরো তুমি তোমার একটা গান আপলোড করেছো তোমার চ্যানেলে, প্রত্যেকেরই নিজস্ব আমাদের চ্যানেল আছে, আমরা গান কবিতা আপলোড করি। কিন্তু কাউকে যদি তুমি ধরো লিঙ্কটা পাঠাও, হ্যাঁ, যে আমার এই গানটা একটু শুনবেন বা আমার এই কবিতাটা শুনবেন, সে শুনতেও পারে, নাও শুনতে পারে, কার আর ইচ্ছে করে বা যখন তখন সময়ও হয় না শোনার, বা ভুলে যায়, বা ধরো এই ইউটিউবে খুঁজে পাওয়াটা একটা সমস্যা। ধরো আমার নিজের কবিতায় আমার খুঁজতে সময় লেগে যাচ্ছে, বা এটা হয় আস্তে আস্তে। তারপরেও দেখো, ইউটিউবে যখন আমরা কবিতা বা গান শুনি তখন একটা অ্যাড চলে। হ্যাঁ হ্যাঁ, আবার বড় হলে মাঝখানে অ্যাড চলে, খুব বিরক্তিকর। এটা তোমাকে ইউটিউব কিনতে হবে, হ্যাঁ, আলাদা করে। এটাও হচ্ছে একটা ব্যাপার যে সবার পক্ষে তো সম্ভব না সেটা। হ্যাঁ, বা স্পটিফাই বলো যা যা প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে গিয়ে বেশিরভাগ আমরা ইউটিউবটাতেই একটু অভ্যস্ত। আর তোমার সেখানে আমরা শুনে ঠিক আনন্দ পাই না। প্রতিটা তোমার কবিতা বা গান শুনবে, প্রতিবার তোমাকে সার্চ অপশানে গিয়ে
সেটাকে সার্চ করতে হবে। বা ধরো একটা কন্টিনিউয়াস যদি আমি গান শুনতে চাই, সেটা কিনা আমার খুব মনে হয় যে আগে যেরকম একটা সিডি চালিয়ে বেশ কিছুক্ষণ ঘরের কাজ করে নিতে পারতাম, অথচ গানটাও গেয়ে নিতে পারতাম, সেইটা কিন্তু সেই সুখটা এখন আর নেই। সেই জন্যেই আমরা একটা বার করেছি স্মার্ট অ্যালবাম, যেখানে আগে যেমন সিডি হতো, সিডির অ্যালবাম বা ডিভিডির অ্যালবাম, এটা নাম আমরা দিয়েছি স্মার্ট অ্যালবাম। এটা আমার হাজব্যান্ডই করেছে, ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার। তো এটা ধরো একটা খুবই ছোট্ট জিনিস, একটা আমাদের যে ক্রেডিট কার্ডগুলো থাকে না, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ঠিক ওই রকম একটা ছোট্ট কার্ড যেটা তুমি ব্যাগে, পার্সে বা তোমার পকেটে রাখতে পারবে, এবং সেই কার্ডে তুমি যত খুশি গান, কবিতা তুমি ওর মধ্যে আপলোড করতে পারবে। তুমি ধরো তোমার 20টা গান ইচ্ছে হলো, তুমি একটা স্মার্ট অ্যালবাম করবে, তার মধ্যে দিলে, এবার সেটা কিছুই না, তুমি যেখানে খুশি সেটা তুমি শুনতে পারবে। তার জন্য তোমার কোনো ডিভিডি প্লেয়ার বা সিডি প্লেয়ারে কোনো অ্যাক্সেসরিজের দরকার নেই। ফোন থেকেই আমরা, স্মার্টফোন দরকার, আর আজকাল আমাদের সবার কাছেই স্মার্টফোন আছে। স্মার্টফোনে স্ক্যানার দিয়ে স্ক্যান করে তুমি শুনতে পারবে, তুমি কন্টিনিউয়াস শুনতে পারো, তুমি ওখান থেকে সিলেক্ট করে তুমি জুক বক্স তৈরি করে শুনতে পারো, তুমি সার্চ অপশানে গিয়ে যেটা তোমার শুনতে ইচ্ছে করে সেটা শুনতে পারো। হ্যাঁ, তো এর জন্য তোমাকে খুব বেশি কোনো ডিভাইসের দরকার নেই যে আমার এটা শুনতে গেলে এই ডিভাইস লাগবে, ওই ডিভাইস লাগবে। আমাদের সবার কাছে ফোন আছে, ফোন থেকে আমরা শুনতে পাবো। কিন্তু তোমাকে স্মার্ট অ্যালবামটা বানাতে হবে, সেই বানালে, এবং তোমার জায়গাও খুব অল্প লাগে। আজকে তুমি 100 সিডি রাখতে তোমার একটা সুটকেস ভর্তি হয়ে যাবে, সেখানে 100 স্মার্ট অ্যালবাম তোমার ধরো এইটুকু জায়গায় হয়ে যাবে, একটা ছোট্ট পার্সের মতন জায়গায় হয়ে যাবে। তো সেগুলোর সুবিধে আছে, তুমি কাউকে দিলে তারও মনে হবে এই সময় অবসর সময় বসে আছে, ঠিক আছে সায়ন্তনী গানগুলো দিয়েছে, একটু শুনি বসে বসে। ফোন তো সবসময় কাছেই থাকে, তার জন্য তো আলাদা কোনো ডিভাইস লাগছে না। গাড়িতে যেতে যেতে শুনতে পারি, প্লেনে শুনতে পারি, আমরা ট্রাভেল করতে করতে শুনতে পারি, কাজ করতে করতে শুনতে পারি, একটু স্ক্যান করে পরপর ওটা বাজতেই থাকবে, তুমি যেটা তুমি চাইছো। হ্যাঁ, একেবারেই ওটা কিন্তু দরকার, কারণ বারবার যদি তোমাকে একটা করে গান সার্চ করতে হয়, সেটা গান শোনার আনন্দটা নষ্ট হয়ে যায়। একদম একদম, যে আবার করতে হবে, কাজটা করতে করতে সেটা হয় না, এবং তাতে শোনাটাই হয় না। মানে সেই যে শোনার যে একটা মানে সব সময় তো আমেজ, হ্যাঁ সেই আমেজটা থাকে না, নষ্ট হয়ে যায়। খুব সুন্দর একটা কাজ দাদা করেছেন। আমার সমস্ত সঙ্গীত শিল্পীদের কাছেই আহ্বান জানাচ্ছি যাতে তারা এই কাজটির সঙ্গে যুক্ত হন, না হলে তো কাজটা সফল হবে না যদি না এটা শিল্পীরা এগিয়ে এসে স্মার্ট অ্যালবাম তৈরি করে, একেবারেই, নইলে তো এর কোনো মানে থাকলো না। নইলে এর কোনো, দাদা এত কিছু করেন কি করে, এটা আমার বিস্ময় লাগে। একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও, একটা এত ব্যস্ত ডাক্তার উনি, তা সত্ত্বেও যে এত কিছু করেন, মানে গান এবং কবিতার সঙ্গে জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন, এটা তার সাথে লেখালেখি মানে অসম্ভব ভালোবাসা, প্যাশন ছাড়া এটা সম্ভব না, একেবারেই তাই। যাই হোক, আমরা যাব পরের কবিতায়। আচ্ছা, বর্ষায় যখন আছি, বর্ষা মানেই তো প্রেম বলো, একেবারেই একটা সেরকম একটা কবিতা বলতে খুব ইচ্ছে করছে, এবং বলেছিলাম না যে গান থেকে কবিতা, কবিতা থেকে গান, এরকম একটা কিছু আমার আজকে ভাবনায় আছে বলবো। তো যেহেতু তুমিও গানের শিল্পী, আমার মনে হয় আমাদের দুজনেরই খুব ভালো লাগবে, আর দেবাশিস তো আছেই সঙ্গে, আবহ একদম মানে সুন্দরভাবে আবহাওয়া তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, তো কৃষ্ণকলি, এটা তো খুব বিখ্যাত গান, সবাই জানি এবং খুব প্রিয়, সকলের। তো সেটা যদি আমি একটু আবৃত্তি করি, চলো শুনি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণী চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের ওপরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণী চোখ।
ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভরু, শুনলে পারে কি মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণী চোখ। উবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণী চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণী চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণী চোখ। মাথার উপরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণী চোখ। আমরা রয়েছি সাঁঝবেলায় কবিতায় কথালাপ অনুষ্ঠানে, আর আমি সায়ন্তনী আপনাদের সঙ্গে রয়েছি। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আবৃত্তিকার বর্ণালী সরকার, আবহে রয়েছেন দেবাশিস সাহা। খুব ভালো লাগছে আজকের পর্বটি আমার, বিশেষ করে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমাদের লাইক এবং কমেন্ট করে জানাবেন। দিদির কাছেই যাই। দিদি, আমি বেশি কথা আর বলবো না, তুমি পরের কবিতা আমাকে শোনাও। অসম্ভব ভালো লাগছে শুনতে পরপর এত সুন্দর সুন্দর কবিতা। তুমি মানে নির্বাচনটা খুব সুন্দর। আসলে এত রবীন্দ্র কবিতা আছে, কোনটা ছেড়ে কোনটা বলবো, তো আমি একটু অন্যরকম কবিতায় যাই। আমি খুব ভালোবাসি একটু গদ্য কবিতা বলতে। আচ্ছা। আর প্রেমে আছি, একটু প্রেমেই থাকি। নিশ্চয়ই, প্রেমে থাকা সবসময় ভালো। তো চলো যাই। লিপিকা থেকে উপসংহার, একটা ছোট্ট গল্প। বেশ। ভোজরাজের দেশে যে মেয়েটি ভোরবেলাতে দেব মন্দিরে গান গাইতে যায়, সে কুড়িয়ে পাওয়া মেয়ে। আচার্য বলেন, একদিন শেষ রাত্রে আমার কানে একখানি সুর লাগলো। তারপর সেদিন যখন সাজি হাতে নিয়ে পারুল বনে ফুল তুলতে গেছি, তখন ফুলগাছতলায় এই মেয়েটিকে কুড়িয়ে পেলেন। সেই অবধি আচার্য মেয়েটিকে আপন তম্বুরাটির ন্যায় কোলে নিয়ে মানুষ করেছে। এর মুখে যখন কথা ফোটেনি, এর গলায় তখন সুর জাগল। আজ আচার্যের কণ্ঠ ক্ষীণ, চোখে ভালো দেখেন না। মেয়েটি তাকে শিশুর মতো মানুষ করে। কত যুবা দেশ বিদেশ থেকে মেয়েটির গান শুনতে আসে। তাই দেখে আচার্যের বুক কেঁপে ওঠে। তিনি বলেন, জেবোটা আলগা হয়ে আসে, ফুলটি তাকে ছেড়ে যায়। মেয়েটি বলে, তোমাকে ছেড়ে আমি এক পলক বাঁচি নে। আচার্য তার মাথায় মুখে হাত বুলিয়ে বলেন, যে গান আজ আমার কণ্ঠ ছেড়ে গেল, সেই গান তোরই মধ্যে রূপ নিয়েছে। তুই যদি ছেড়ে যাস, তাহলে আমি আমার চিরজন্মের সাধনাকে হারাব। আচার্যের প্রধান শিষ্য কুমার সেন গুরুর পায়ে একটি আমের মঞ্জুরি রেখে প্রণাম করলে, বললে, মাধবীর হৃদয় পেয়েছি। এখন যদি প্রভুর সম্মতি পাই, তাহলে আমরা দুইজনে মিলে আপনার চরণ সেবা করি। আচার্যের চোখ দিয়ে জল পড়তে লাগলো। বললেন,
আনো দেখি আমার তম্বুরা। তারপরে তোমরা দুইজনে মিলে রাজার মতো রানীর মতো আমার সামনে এসে বসো। তম্বুরা নিয়ে আচার্য গান গাইতে বসলেন, দুলহা দুলহির গান সাহানার সুরে। বললেন, আজ আমার জীবনের শেষ গান গাব। এক পদ গাইলেন, গান আর এগোয় না। বৃষ্টির ফোঁটায় ভেরে ওঠা জুঁই ফুলটির মতো হাওয়ায় কাঁপতে কাঁপতে খসে পড়ে। শেষে তম্বুরাটি নিয়ে কুমার সেনের হাতে দিয়ে বললেন, বৎস, এই লও আমার যন্ত্র। তারপরে মাধবীর হাতখানি তার হাতে দিয়ে বললেন, এই লও আমার প্রাণ। তারপরে বললেন, তোমরা দুইজনে মিলে আমার গানটি শেষ করে দাও, আমি শুনি। মাধবী আর কুমার গান ধরলে। সে গান যেন আকাশ আর পূর্ণচাঁদের কণ্ঠ মিলিয়ে গাওয়া। এমন সময় দ্বারে এলো রাজদূত। গান থেমে গেল। আচার্য কাঁপতে কাঁপতে আসন ছেড়ে উঠে জিজ্ঞাসা করলেন, মহারাজের কি আদেশ? দূত বললে, তোমার মেয়ের ভাগ্য প্রসন্ন, মহারাজ তাকে ডেকেছেন। আচার্য জিজ্ঞাসা করলেন, কি ইচ্ছা তার? দূত বললে, আজ রাত পোয়ালে রাজকন্যা কাম্বোজে পতিগৃহে যাত্রা করবে। মাধবী তার সঙ্গিনী হয়ে যাবে। রাত পোয়ালো, রাজকন্যা যাত্রা করলে। মহিষী মাধবীকে ডেকে বললে, আমার মেয়ে প্রবাসী গিয়ে যাতে প্রসন্ন থাকে, সে ভার কিন্তু তোমার ওপরে। মাধবীর চোখ দিয়ে জল পড়ল না, কিন্তু অনাবৃষ্টির আকাশ থেকে যেন রৌদ্র ঠিকরে পড়ল। রাজকন্যার ময়ূরপঙ্খী আগে আগে যায়, আর তার পিছে পিছে যায় মাধবীর পালকি। সে পালকি কিংখাবে ঢাকা, তার দুই পাশে পাহারা। পথের ধারে ধুলোর ওপরে ঝড়ে ভাঙা অশ্বত্থ ডালের মতো পড়ে রইলেন আচার্য, আর স্থির হয়ে দাঁড়িয়ে রইল কুমার সেন। পাখিরা গান গাইছিল পলাশের ডালে। আমের বোলের গন্ধে বাতাস বিহ্বল হয়ে উঠেছে। পাছে রাজকন্যার মন প্রবাসে কোনোদিন হঠাৎ নিমেষের জন্য উতলা হয়, এই চিন্তায় রাজপুরীর লোকে নিঃশ্বাস ফেললে। অনুষ্ঠানের একেবারে শেষে এসে পৌঁছেছি। আরেকটি মাত্র কবিতা শুনতে পাবো। দিদিকে আমার তরফ থেকে আর দেবাশিসদার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং আবারও আসার আমন্ত্রণ জানিয়ে রাখি, বারে বারে এসে আমাদের কবিতা শুনিয়ে যেও। নিশ্চয়ই গো, তোমাদেরও অনেক ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এখানে এসে বলতে পেরে সত্যিই ভালো লাগছে। কি সুন্দর স্টুডিওটা করেছো। আমি তো বলবো মানে সবাই যেন আসে এখানে তোমাদের এই স্টুডিওতে। ভীষণ ভালো লাগছে আমার বেশ। তাই এক্ষুনি আমি দেবাশিসের সাথে জিজ্ঞেস করছিলাম কি কি সব সাউন্ড লাগানো, এত ভালো লাগছে বলে। হ্যাঁ, তো সেটাই। যাই হোক, মানে আজকের দিনটা বেশ সুন্দর গেল, একেবারে খুব সুন্দর। রবীন্দ্রনাথকে নিয়ে, একদম তাই, রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের বেশ রবীন্দ্র যাপন। তো শেষে দেখো, সামনেই তো 22শে শ্রাবণ। তো ছোট্ট একটি কবিতা দিয়ে আমি শেষ করি। চলো। হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি?
সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিব্ধ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি।